ওয়েলকাম ব্যাক টু মাই এনআর টিউটোরিয়াল সেন্টার। হ্যালো রিডার্স, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে ক্লাস 10-এর ইংরেজি সিলেবাসের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ প্রোজ, আওয়ার রানঅ্যাওয়ে কাইট, এটি লিখেছেন লুসি মন্টগোমেরি। আওয়ার রানঅ্যাওয়ে কাইট এই প্রোজটি হচ্ছে ক্লাস 10-এর ইংরেজি সিলেবাসের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোজ। এই প্রোজটির বেঙ্গলি অ্যানালাইসিস শুরু করব। তোমরা যদি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার এই আলোচনা দেখো এবং শোনো, তাহলে তোমাদের এই প্রোজটি বোঝার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা থাকবে না এবং তোমরা অবশ্যই উপকৃত হবে। এবং আগামী আসন্ন 2026 মাধ্যমিক পরীক্ষায় যদি এই টপিক থেকে কোনো কোশ্চেন আসে, তাহলে সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমরা ইজিলি করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করি। ক্লাস 10 ইংলিশ লেসন নম্বর 5, আওয়ার রানঅ্যাওয়ে কাইট। এখানে রাইটার হলেন লুসি মন্টগোমেরি। আওয়ার রানঅ্যাওয়ে কাইট প্রোজটির বেঙ্গলি অ্যানালাইসিস শুরু করার পূর্বে লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নেওয়া খুবই প্রয়োজন। এখানে লেখক হলেন লুসি মন্টগোমেরি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1874 খ্রিস্টাব্দে এবং মারা গিয়েছেন 1942 খ্রিস্টাব্দে। লুসি মন্টগোমেরি ওয়াজ এ কানাডিয়ান অথর। লুসি মন্টগোমেরি হলেন একজন কানাডিয়ান অথর, বেস্ট নোন ফর এ সিরিজ অফ নোভেলস। তিনি আমাদের কাছে পরিচিত হয়ে আছেন তার সিরিজ অফ নোভেলস, এ সিরিজ অফ নোভেল লেখার জন্য, যেটি শুরু হয়েছিল বিগিনিং উইথ অ্যানে অফ গ্রিন গ্যাবলেস। অ্যানে অফ গ্রিন গ্যাবলেস নামক উপন্যাসটি শুরু করার মধ্য দিয়ে তিনি আমাদের কাছে একজন নোভেল রাইটার হিসাবে পরিচিত হয়ে আছেন। শি রোট নাম্বারাস নোভেলস। তিনি প্রচুর নোভেল লিখেছেন বা উপন্যাস লিখেছেন। পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ। তিনি প্রচুর নোভেল, পোয়েমস এবং শর্ট স্টোরিজ লিখেছেন। She was made an officer of the Order of the British Empire in 1935. ব্রিটিশ সাম্রাজ্যবাদের নির্দেশ অনুসারে 1935 সালে লুসি মন্টগোমেরি ব্রিটিশ একজন অফিসার পদে নিযুক্ত হয়েছিলেন। দিস শর্ট স্টোরি is about a brother and a sister living on an isolated land with their father. এখানে এই শর্ট স্টোরিটি, এই ছোট গল্পটি রচিত হয়েছে একজন বোন এবং ভাই তার বাবার সঙ্গে একটা আইসোলেটেড, অর্থাৎ মানব সমাজ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন একটি আইল্যান্ড বা দ্বীপপুঞ্জ। সেই দ্বীপপুঞ্জে একজন ভাই এবং বোন তার বাবার সঙ্গে বসবাস করে। হু থ্রো এ সিরিজ অফ ইনসিডেন্টস ঘটনা পরম্পরায় বা ঘটনাপুঞ্জ, কয়েকটি ঘটনা পুঞ্জের দ্বারা এই ফ্যামিলিটা, অর্থাৎ এই ভাই বোন এবং বাবা একটি দ্বীপপুঞ্জে বসবাস করে। এই পরিবারটা গেট রিইউনাইটেড, তারা পুনর্মিলিত হয়েছিল উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস। দীর্ঘদিন আগে যে আত্মীয়কে তারা হারিয়েছিল, যে আত্মীয়র সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তারা সেই পুরনো আত্মীয়ের সঙ্গে আবার পুনরায় যোগাযোগ সংরক্ষণ করতে সক্ষম হয়েছিল, অর্থাৎ তারা আবার পুনরায় মিলিত হয়েছিল। গেট রিইউনাইটেড শব্দের অর্থ হচ্ছে পুনর্মিলিত হওয়া। তারা আবার পুনর্মিলিত হয়েছিল। ইট ইজ এ টাচিং টেল। এটা হচ্ছে একটা হৃদয়স্পর্শী একটি ঘটনা বা গল্প। দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপস, যেটা আত্মীয়তার যে মূল্য, রিলেশনশিপস আত্মীয়তা, ভ্যালু মূল্য, আন্ডারলাইন্স হচ্ছে এখানে স্বীকৃতি দেওয়া। এই মর্মস্পর্শী, এই হৃদয়স্পর্শী গল্পটা কি করেছে, আত্মীয়তার মূল্য সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত করেছেন এই গল্পের মাধ্যমে। এবার আমি সরাসরি টেক্সট শুরু করছি। এই টেক্সটটি 3টে ইউনিটে বিভক্ত আছে। ফার্স্ট ইউনিটটা আমি শুরু করছি। Of course there was nobody for us to play with on the big half moon. Of course হচ্ছে অবশ্যই, there was nobody সেখানে কেউ ছিল না, for us to play আমাদের জন্য খেলা করার জন্য,
আমাদের সঙ্গে খেলা করার জন্য সেখানে কেউ ছিল না। উইথ অন দ্য বিগ হাফ মুন। বিগ হাফ মুন হচ্ছে একটি দ্বীপপুঞ্জ, আইসোলেটেড দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জে আমাদের সঙ্গে খেলা করার মতো কোনো ছেলে ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার। আমরা একে অপরের সঙ্গে আমরা দুজনেই মানিয়ে নিয়ে আমরা খেলা করতাম। অ্যান্ড উই ডিড, এবং আমরা এভাবেই খেলা করে আসছিলাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বসবাস করতাম বিগ হাফ মুন দ্বীপপুঞ্জে। উই আর, উই আর বলতে আমরা বলতে এখানে ফাদার, ক্লড অ্যান্ড আই, বাবা, ক্লড এবং আমাকে বোঝানো হয়েছে। অ্যান্ড আন্ড ইস্থার অ্যান্ড মিনি অ্যান্ড ডিক। এরকম আমরা ছজন মিলে ওই বিগ হাফ মুন দ্বীপপুঞ্জে বসবাস করতাম। আমরা তিনজন, মানে বাবা, আমি এবং ক্লড, এবং সেই সঙ্গে আর্ন্ড ইস্থার, মিমি এবং ডিক। মিমি এবং ডিক হলো আর্ন্ড ইস্থারের ছেলে মেয়ে। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, মানে ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, মানে একসময়তে আমরা এই বিগ হাফ মুন দ্বীপপুঞ্জে বাবা, ক্লড এবং আমরা এই তিনজনেই বসবাস করতাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট। কিন্তু এই একটা ঘড়ির মাধ্যমে, একটা ঘড়ির যে ঘটনা, সেই ঘটনার মাধ্যমে দ্যাট দেয়ার আর মোর অফ আস, এবং সেখানে আমাদের তিনজনের সঙ্গে আরও অনেকে যুক্ত হয়েছিল। মানে আর্ন্ড ইস্থার এবং মিমি এবং ডিক, এই ঘড়ির মাধ্যমে যোগাযোগ হয়েছিল। এই ঘড়ির মাধ্যমে যোগাযোগ হয়েছিল এবং আমাদের সঙ্গে, মানে এই বিগ হাফ মুন দ্বীপপুঞ্জে আমাদের পরিবারের সংখ্যাটা বৃদ্ধি পেয়েছিল। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। আমি এখন এই বিষয়টাই বিস্তারিত বলছি। ফাদার ইজ দ্য কিপার অব দি বিগ হাফ মুন লাইট হাউস। ফাদার বলতে আমার বাবা ছিলেন বিগ হাফ মুন দ্বীপপুঞ্জের যে লাইট হাউস। লাইট হাউস মানে হচ্ছে বাতিঘর। অ্যাকচুয়ালি বাতিঘরটা হচ্ছে বন্দরে এই বাতিঘরকে নির্মাণ করা হয়, সেখানে রাত্রিতে লাইট জ্বালানো হয় এবং সমুদ্র পথে জাহাজগুলো যাতে ওই লাইটকে নিশানা করে বন্দরের দিকে এগিয়ে আসতে পারে, এই জন্য পোতাশ্রয় অর্থাৎ বন্দরের ওখানে, বন্দরের দিকে কিন্তু লাইট হাউস তৈরি করা হয়। আর আমার বাবা ওই বিগ হাফ মুন দ্বীপপুঞ্জের যে লাইট হাউস, সেই লাইট হাউসের একজন সংরক্ষক ছিলেন, অর্থাৎ রক্ষণাবেক্ষণ করতেন। মানে লাইট হাউসে অর্থাৎ বাতিঘরে, বিগ হাফ মুন দ্বীপপুঞ্জের লাইট হাউস অর্থাৎ বাতিঘরে আমার বাবা চাকরি করতেন। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। আমার বয়স তখন ছিল 11 ইয়ার্স, মানে 11 বছর। ক্লড ইজ 12। ক্লডের বয়স ছিল, ক্লড হচ্ছে আমার ভাই, সেই ক্লডের বয়স ছিল 12 বছর। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, মানে শীতকালে এই হারবার, এই বন্দরের এই জায়গাটা কিন্তু সমস্তটাই বরফে জমে যেত। উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। আমরা এই সময় এই জমে যাওয়া বরফের বন্দর থেকে আমরা সেখান থেকে চলে যেতাম মেনল্যান্ডের দিকে, অর্থাৎ মেনল্যান্ডে আমরা গিয়ে শীতকালে থাকতাম। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, এবং যেই স্প্রিং অর্থাৎ বসন্তকাল চলে আসতো, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার ল্যান্ড, তখন আমরা আবার ফিরে আসতাম আমাদের সেই প্রিয় আইল্যান্ড, সেই বিগ হাফ মুন দ্বীপপুঞ্জে আমরা ফিরে আসতাম। অ্যাকচুয়ালি বিগ হাফ মুন দ্বীপপুঞ্জের চারিদিকে শীতকালে, মানে সেখানকার সমুদ্রের জল জমে বরফ হয়ে যেত এবং বিগ হাফ মুন দ্বীপপুঞ্জের একটা, মানে মানুষের যে ক্রিয়াকলাপ সেটা বন্ধ হয়ে যেত। এবং সেই জন্যেই আমরা কি করতাম, শীতকালে মেনল্যান্ডে চলে যেতাম এবং মেনল্যান্ডে থাকার পর যখন শীত, মানে চলে গিয়ে শীতের বিদায় নিয়ে যখন বসন্তের আগমন ঘটতো এবং বরফ গলতে শুরু করতো, তখন আমরা আমাদের প্রিয় সেই আইল্যান্ড, সেই বিগ হাফ মুন যে দ্বীপপুঞ্জ, সেই ডিয়ার আইল্যান্ড, সেই আইল্যান্ডে আমরা ফিরে আসতাম। The funny part used to be that people always pitied us when the time came for us. মানে এখানে সবচাইতে মজাদার বিষয় এটাই যে ওই মেনল্যান্ডের মানুষেরা আমাদেরকে দেখে করুণা করত
যখন আমাদের ফেরার টাইম হতো, অর্থাৎ যখন বসন্তকাল আসতো, তখন ওখানকার মানুষেরা আমাদেরকে দেখে খানিকটা করুণা করতো, করুণা দেখাতো, টু রিটার্ন, যখন আমাদের ফেরার টাইম হতো। দে সেড, তারা বলতো, উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, যে আমরা বিগ হাফ দ্বীপপুঞ্জে খুব একাকী আমরা ওখানে বসবাস করি, মানে ওখানে আমাদের সঙ্গে খেলা করার তেমন কোনো ছেলে থাকতো না। ওই জন্য ওখানকার মানুষেরা, মেনল্যান্ডের মানুষেরা বলতো যে তোমরা ওখানে খুব একাকী থাকো। উইথ নো আদার চিলড্রেন, কোনো শিশুই থাকে না, নেয়ার আস, আমাদের কাছে, মানে বিগ হাফ দ্বীপপুঞ্জে আমাদের কাছে কোনো ছেলেই থাকে না, কোনো শিশুরা থাকে না। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামন টু প্লে উইথ আস, অবশ্যই ক্লড এবং আমি পছন্দ করতাম সামওয়ান টু প্লে উইথ আস, মানে কেউ আমাদের সঙ্গে খেলা করুক, সেই বিষয়টা আমরা দুজনেই পছন্দ করতাম। ইট ইজ হার্ড টু রান পিরিয়ড কেভস, মানে এটা খুব কঠিন ছিল। রান পিরিয়ড কেভস অর্থাৎ জলদস্যুর কেভ, এই এক ধরনের খেলা, এই খেলাটা করা আমাদের দুজনের পক্ষে খুব কঠিন ছিল। অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু, এই দুজনের মিলে এই রান পিরিয়ড কেভস, জলদস্যুদের এই খেলাটা করা খুব কঠিন ছিল। বাট উই ইউজ টু কোয়ার্ল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, শীতকালে যখন আমরা মেনল্যান্ডে গিয়ে বসবাস করতাম, তখন ওই মেনল্যান্ড অর্থাৎ প্রধান ভূখণ্ডের ওই ছেলেদের সঙ্গে আমরা কিন্তু ঝগড়া করতাম। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুনস, মানে সুতরাং ইট ওয়াজ পারহ্যাপস, সম্ভবত, জাস্ট অ্যাজ ওয়েল, মানে এটা আমাদের খুব ভালো লাগতো, দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন, মানে বিগ হাফ মুন দ্বীপপুঞ্জে যেহেতু অন্য কোনো শিশুরা ছিল না, সেই জন্য এই সমস্ত শিশুদের সঙ্গে খেলা করতে এবং একটু আধটু ঝগড়া করতে আমাদের বেশ ভালোই লাগতো। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ার্লড, কিন্তু ক্লড এবং আমি কখনোই কিন্তু ঝগড়া করতাম। To be sure, father did not seem to have any relation except us. Except মানে ব্যতিক্রম বা ছাড়া, মানে এটা নিশ্চিত যে বাবার এই বিগ হাফ দ্বীপপুঞ্জে আমরা দুজন, মানে ক্লড এবং আমি ছাড়া বাবার আর কোনো আত্মীয়তা ছিল না বা কোনো রিলেশন ছিল না। দিস ইউজ টু পাজলড দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি, এটা কিন্তু নিয়মিত আমাদের দুজনকে খুব হতভম্ব করে দিত। পাজল মানে হচ্ছে পারপ্লেক্স করা বা কিংকর্তব্য বিমূঢ় করা বা অবাক করে দেওয়া। এই যে বাবার আমরা দুজন ছাড়া কোনো আত্মীয় ছিল না, কোনো আত্মীয় স্বজন ছিল না, এই বিষয়টা আমাদের দুজনকে কিন্তু হতবাক করে দিত, আমাদেরকে পাজল করে দিত। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশন, এভরিবডি মানে প্রত্যেকের, এই প্রধান ভূখণ্ডের অর্থাৎ এই মেনল্যান্ডের প্রত্যেকটা মানুষের কিন্তু আত্মীয় আছে, কিন্তু আমাদের, মানে আমার বাবার, আমরা দুজন ছাড়া আর কোনো আত্মীয় নাই। হোয়াই হ্যাড উই, কেন কেন আমাদের কোনো আত্মীয় নাই? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, মানে এর প্রধান কারণ কি আমরা এই দ্বীপপুঞ্জে বসবাস করি তাই? এই মনুষ্য জগৎ থেকে, মানব জগৎ থেকে বিচ্ছিন্ন হওয়া একটা লোনসাম, মানে একাকিত্ব একটা দ্বীপপুঞ্জে আমরা বসবাস করি, তার জন্য কি আমাদের কোনো আত্মীয় স্বজন নেই? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস, মানে আমরা ভেবেছিলাম, আমরা ভাবতাম, ইট উড বি সো জলি, মানে এটা আমাদের কাছে খুব আনন্দের হবে, টু হ্যাভ অ্যান আঙ্কেল, যদি আমাদের একটা আঙ্কেল বা কাকা থাকতো, অ্যান্ড আন্ট এবং কাকিমা থাকতো, অ্যান্ড সাম কাজিন এবং কিছু চাচাতো ভাই বোন থাকতো, তাহলে আমাদের খুব আনন্দ হতো, আমাদের খুব জলি হতো বা আনন্দ হতো, এটা আমরা মনে মনে ভাবতাম। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, একদিন আমরা বাবাকে এই ব্যাপারটা জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের কোনো আত্মীয় স্বজন কেন নেই, আমাদের কোনো কাকা কাকিমা বা চাচাতো ভাই বোন কেন নেই। বাট হি লুকড সো সরোফুল, এবং আমরা এই কথা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গেই বাবার মুখটা মানে এতটাই দুঃখে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, দ্যাট উই ডিড নট, মানে তিনি এমনই একটা ভাব দেখালেন, আমার বাবা এমনই একটা মানে শোকার্ত মুখের প্রতিচ্ছবি ফুটে তুললেন, যেন আমাদের এটা জিজ্ঞাসা না করাটাই তার একটা ইচ্ছা, বা আমরা এটা জিজ্ঞাসা না করলেই সে খুশি থাকতো, বা তার ইচ্ছা যে আমরা এটা
যাতে জিজ্ঞাসা না করি। হি সেড ইট দ্যাট হি সেড ইট ইট ওয়াজ অল হিজ ফল্ট। এবং বাবা আমাদের এই প্রশ্নের উত্তরে বলেছিল যে তোমাদের কোনো কাকা কাকিমা বা চাচাতো ভাই বোন নেই, তার জন্য দায়ী হচ্ছে আমি, এটা হচ্ছে আমাদের নিজের ফল্ট। ইট ওয়াজ হিজ ওন ফল্ট, মানে এখানে বাবা নিজেই স্বীকার করছে যে তোমাদের কাকা কাকিমা চাচাতো ভাই বোন নেই, এর জন্য আমিই দায়ী, এটা আমারই দোষ, এটা আমারই ত্রুটি। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট। ক্লড এবং আমি বুঝতেই পারলাম না বাবা অ্যাকচুয়ালি এর মধ্য দিয়ে কি বোঝাতে চাইলেন, এর অর্থটা কি, মানে কেন বাবা নিজে দায়ী যে আমাদের কাকা কাকিমা বা চাচাতো ভাই বোন না থাকার জন্য বাবা কেন দায়ী, বাবা কি বোঝাতে চাইলেন, বাবার মনের এই অন্তর্নিহিত অর্থটা কিন্তু আমরা দুজনে, ক্লড এবং আমি, বুঝতে পারলাম না। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। ইট ইজ অলওয়েজ মানে এটা সবসময়, লাভলি, লাভলি মানে সুন্দর, অন দ্য বিগ হাফ মুনস মানে বিগ হাফ মুন দ্বীপপুঞ্জ, ইন সামার, সামার মানে গ্রীষ্মকাল, তার মানে গ্রীষ্মকালে বিগ হাফ মুন দ্বীপপুঞ্জ সবসময় কি হয়, অতীব সুন্দর হয়, নয়নভিরাম হয়। হোয়েন ইট ইজ ফাইন, যখন এটা ফাইন থাকে অর্থাৎ সুন্দর থাকে, দ্য হারবার ইজ ব্লু, এই হারবার, হারবার মানে হচ্ছে বন্দর বা পোতাশ্রয়, এটি ব্লু, এটা নীল বর্ণের হয়, অ্যান্ড কাম এবং এটা শান্ত হয়। উইথ লিটিল ওয়াইন্ড অ্যান্ড রিপলস, মানে হালকা মৃদুমন্দা বাতাস প্রবাহিত হয়। লিটিল ওয়াইন্ড মানে এখানে মৃদুমন্দা বাতাস, অ্যান্ড রিপলস এবং সেই বাতাস প্রবাহিত হওয়ার ফলে কি হয়, মানে হালকা একটা রিপলস বা ঢেউয়ের সৃষ্টি হয়। তাহলে এখানে কি বুঝলাম, যে গ্রীষ্মকালে বিগ হাফ মুন দ্বীপপুঞ্জ খুবই সুন্দর হয়, এবং এই যখন এই সুন্দর হয় তখন এই হারবার বা পোতশ্রয়টির রং নীল বর্ণ ধারণ করে এবং সম্পূর্ণটাই কাম, শান্ত হয়ে যায়, এবং উইথ লিটিল ওয়াইন্ড অ্যান্ড রিপলস, মৃদুমন্দা বাতাস প্রবাহিত হয় এবং হালকা ঢেউয়ের সৃষ্টি হয়। এভরি সামার, প্রত্যেক গ্রীষ্মকালে, উই হ্যাড সাম হবি, মানে আমাদের কিছু নির্দিষ্ট শখ বা হবি থাকতো। মানে প্রত্যেক গ্রীষ্মকালে, মানে যখন আমরা শীতকালে তো আর অ্যাকচুয়ালি প্রধান ভূখণ্ডে থাকতাম, এবং প্রধান ভূখণ্ড থেকে যখনই গ্রীষ্মকাল আসতো অর্থাৎ মানে বসন্তের শুরুতে, আমরা আবার আমাদের বিগ হাফ মুন দ্বীপপুঞ্জে ফিরে আসতাম, এবং এখানে ফিরে এসে প্রত্যেকবারই আমরা এই গ্রীষ্মকালে বিগ হাফ মুন দ্বীপপুঞ্জে কিছু না কিছু আমাদের শখ মানে শৌখিনতার কাজ আমরা করতাম। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, মানে শেষ গ্রীষ্মকাল, ডিক এবং মিমি আসার পূর্বে আমরা কি করেছিলাম, আমরা সম্পূর্ণভাবে ব্যস্ত হয়ে পড়েছিলাম ঘুড়ি তৈরি করার বিষয়টা নিয়ে। উই আর ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা ঘুড়ি তৈরি করার ব্যাপারটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। ক্রেজি, ক্রেজি শব্দের অর্থ হচ্ছে লুনাটিক বা পাগল, ম্যাড, ইনসেন, এই সমস্ত কিছু হয়। তাহলে উই আর ক্রেজি অ্যাবাউট কাইটস মানে আমরা, মানে ঘুড়ি উড়ানোর বিষয়টা নিয়ে আমরা সবাই একটু পাগল হয়ে উঠেছিলাম, মানে অস্থির হয়ে উঠেছিলাম। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, মানে একটা বালক যেটা মেনল্যান্ডের প্রধান ভূখণ্ডের একজন বালক, শোড দেখিয়েছিল ক্লডকে, হাউ টু মেক দেম, কিভাবে ঘুড়ি বানাতে হয়, এই বিষয়টা কিন্তু ক্লডকে শিখিয়েছিল মেনল্যান্ডের অর্থাৎ প্রধান ভূখণ্ডের একটি ছেলে। ব্যাক অন দ্য আইল্যান্ড, ব্যাক অন দ্য আইল্যান্ড, তারপরে আইল্যান্ডে অর্থাৎ বিগ হাফ মুন দ্বীপপুঞ্জে ফিরে কি করেছিলাম, উই মেড প্লেন্টি অফ কাইটস, মানে আমরা প্রচুর ঘুড়ি আমরা বানিয়েছিলাম। ক্লড উড গো অ্যারাউন্ড দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ডস, মানে ক্লড কি করতো, ক্লড ওই যে দ্বীপপুঞ্জ, বিগ হাফ মুন যে দ্বীপপুঞ্জ, ওই দ্বীপপুঞ্জের একটা দিকে চলে যেত। অ্যান্ড উই উড প্লে শিপরিকড ম্যারিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস, আমরা কি করতাম, ক্লড ওই বিগ হাফ মুন দ্বীপপুঞ্জের একটা দিকে চলে যেত এবং আমি একটা অন্য দিকে চলে যেতাম, দিয়ে দুজনের কাছে ঘুড়ি থাকতো, এবং সেই ঘুড়িগুলোকে দেখিয়ে আমরা কি করতাম, জাহাজ ডুবির খেলা করতাম। অর্থাৎ শিপরিকড মানে হচ্ছে জাহাজ দুর্ঘটনা, ম্যারিনার্স মানে হচ্ছে নাবিক,
আমরা নিজেরা কী করতাম, আমরা নাবিক সাজতাম এবং ক্লডেরও জাহাজের দুর্ঘটনা ঘটেছে, আমার জাহাজের দুর্ঘটনা ঘটেছে। এইভাবে আমরা সেই ঘড়ির সাহায্যে সিগন্যালিং মানে আমরা সংকেত দিতাম যে জাহাজ দুর্ঘটনা হলে পারে নাবিকরা যেভাবে সিগন্যালের মাধ্যমে জানাতো যে তাদের জাহাজ দুর্ঘটনা হয়েছে, যাত্রীরা তখন মানে সেই জাহাজ থেকে মানে বোটে করে হোক বিভিন্নভাবে হোক তারা সেখান থেকে পালিয়ে যেত। তাহলে এইভাবে ক্লড এবং আমি এই বিগ হাফ মুন দ্বীপপুঞ্জে ঘড়ির সাহায্যে মানে মানে জাহাজ দুর্ঘটনা অর্থাৎ জলজাহাজ দুর্ঘটনার যে খেলা এবং সংকেত দেওয়া এই নিয়ে আমরা খেলা করতাম। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার। মানে আমাদের কাছে যে ঘড়িটা ছিল সেই ঘড়িটা ছিল প্রচণ্ড হারে বড়, অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, এবং যে ঘড়িটা লাল রঙের পেপার দ্বারা তৈরি ছিল বা লাল রঙের পেপার দ্বারা ঢাকা ছিল। উই পেস্টেড গোল্ড টিনস্টেল স্টার্স all over it and had written our names full on it, Claude Leith and Philippa Leith, Big Half Moon Lighthouse। তারপরে আমরা কি করেছিলাম, সেই প্রকাণ্ড মানে বিশাল আকৃতির সেই ঘড়িটার উপরে আমরা সোনালি চুমকি বসিয়ে দিয়েছিলাম। টিনস্টেল স্টার্স মানে হচ্ছে তারা, টিনস্টেল মানে হচ্ছে চুমকি, মানে তারকা মানে মানে এক কথায় সোনার তৈরি এক ধরনের তারকা চিহ্নিত চুমকি আমরা বসিয়ে দিয়েছিলাম সেই সমস্ত ঘড়িটার উপরে। অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, এবং আমাদের সম্পূর্ণ নামটা ওই ঘড়ির উপরে আমরা লিখে দিয়েছিলাম। আমাদের নাম ছিল ক্লড লিথ অ্যান্ড ফিলিপা লিথ, এবং সেই সঙ্গে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছিলাম বিগ হাফ মুন লাইট হাউস। মানে ঘড়ির ওপরে সোনালী বর্ণের চুমকি বসিয়ে দিয়েছিলাম এবং সেই সঙ্গে ঘড়ির উপরে আমাদের পূর্ণ ঠিকানাটা আমরা লিখে দিয়েছিলাম। ওয়ান ডে দেয়ার ওয়াজ গ্র্যান্ড ওয়াইন্ড ফর কাইট ফ্লাইং। মানে একদিন কি হয়েছিল, মানে যথেষ্ট পরিমাণে বাতাস প্রবাহিত হচ্ছিল ঘড়ি উড়ানোর পক্ষে। অর্থাৎ ঘড়ি উড়াতে গেলে যতটা ধরনের বা যে পরিমাণ বা যে ধরনের বাতাসের গতি প্রয়োজন সেই ধরনের মানে গতি সম্পন্ন অবস্থায় বাতাস কিন্তু প্রবাহিত হচ্ছিল। মানে এক কথায় ঘড়ি উড়ানোর জন্য যেমন বাতাস দরকার ঠিক তেমনই বাতাস প্রবাহিত হচ্ছিল। আই অ্যাম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড। মানে আমি এটা নিশ্চিত ছিলাম না যে কিভাবে এটা ঘটেছিল, সেটা আমি নিশ্চিত ছিলাম না, আমি নিশ্চিত হতে পারিনি। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, কিন্তু আমি মানে বাড়ি থেকে ঘড়িটাকে নিয়ে এসেছি, মানে আই ওয়াজ ব্রিঙ্গিং মানে আমি ঘড়িটাকে বহন করে নিয়ে আসছিলাম ফ্রম দ্য হাউস মানে বাড়ি থেকে। আই স্ট্রিপড আমি পা টিপে টিপে চলছিলাম, অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, এবং আমি অমনি হোঁচট খেয়ে অর্থাৎ পা পিছলে গিয়ে আমি পাথরের ওপরে আমি পড়ে গিয়েছিলাম। মাই এলবো মানে আমার হাতের কনুইটা ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, এবং সেই ঘড়িটার মাঝ বরাবর আমার কনুইটা পড়েছিল এবং মেকিং এ বিগ হোল, এবং ঘড়ির মাঝখানটা একটা বড় গর্ত হয়ে গেছিল। এক কথায় ঘড়িটি নিয়ে আসার সময় আমি পা টিপে টিপে হাঁটছিলাম এবং সেই মুহূর্তে আমি পাথরের উপর হঠাৎ করে পড়ে যাই, এবং পড়ে গিয়ে আমার কি হয়, আমার হাতের কনুইটা ঠিক পড়ে ঘড়ির ঠিক মাঝখানে গিয়ে, এবং ঘড়ির মাঝখানটায় একটা বড় গর্ত হয়ে যায়। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট বিফোর দ্য ওয়াইন্ড ফেল। বাতাস পড়ে যাওয়ার আগেই আমরা ঘড়িটিকে উড়াতে চেয়েছিলাম, তার জন্য এই ছেঁড়া ঘড়িটিকে অর্থাৎ ঘড়ির মাঝখানে যে গর্ত হয়ে গেছিলো সেটাকে মেরামত করার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম। হারি মানে হচ্ছে ব্যস্ততা, ফিক্স দ্য কাইট মানে ঘড়িটাকে আবার পুনরায় মেরামত করা বা ফুটোটাকে বন্ধ করা। ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট মানে যেহেতু আমরা চেয়েছিলাম এটাকে পাঠাতে, মানে এটাকে উড়াতে চেয়েছিলাম বিফোর দ্য ওয়াইন্ড ফেল বাতাস পড়ে যাওয়ার আগে। উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, আমরা ছুটে গিয়েছিলাম বাতি হাউসের দিকে একটা মানে পেপার বা কাগজ পাওয়ার জন্য। রাস্ট মানে হচ্ছে ছুটে যাওয়া, ইনটু দ্য লাইট হাউস মানে হচ্ছে বাতিঘরের ভিতরে আমরা ছুটে গিয়েছিলাম
টু গেট সাম পেপার, কিছু কাগজ পাওয়ার জন্য। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, আমরা জানতাম বাতিঘরের মধ্যে কোনো মানে লাল রঙের পেপার পাওয়া যাবে না বা ছিল না। উই টুক টু দ্য উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, এবং প্রথমেই আমরা যে জিনিসটা পেয়েছিলাম সেটা হচ্ছে খুব সহজলভ্য। হ্যান্ডি মানে হচ্ছে সহজ, সহজলভ্য, সহজেই যেটা আমরা পেয়েছিলাম। অ্যান ওল্ড লেটার, একটা পুরনো চিঠি। লেইং, যেটা পড়েছিল, লেইং মানে শুয়ে থাকা, একটা পুরনো চিঠি শায়িত অবস্থায় ছিল অন দ্য বুককেস ইন দ্য সিটিং রুম, বৈঠকখানার বুক রাখার যে আলমারি, অর্থাৎ বই রাখার যে আলমারি, সেই আলমারিতে একটা পুরানো চিঠি পড়েছিল। উই প্যাস্ট মানে আমরা সেটাকে জুড়ে দিয়েছিলাম। উই প্যাস্ট দ্য কাইট আপ উইথ দ্য লেটার, এই চিঠিটা দিয়েই ওই মানে যে ঘড়িটা গর্ত হয়ে গেছিলো, ছিঁড়ে গেছিলো, সেই জায়গাটাই আমরা এই চিঠিটাকে জুড়ে দিয়েই সেটাকে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। এ সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট আপ বাই দ্য ফায়ার, এবং এই যে চিঠিটা, পুরনো চিঠিটা, সেই চিঠিটা দিয়ে সেই যে ছিঁড়ে যাওয়া ঘড়িটাকে আমরা মেরামত করেছিলাম, সেরেছিলাম, আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। এ সিট অন ইচ সাইড, উভয় দিকে আমরা লাগিয়ে দিয়েছিলাম, এবং সেটাকে শুকনো করে নিয়েছিলাম বাই দ্য ফায়ার, মানে আগুনের দ্বারা, আগুনে সেকে সেই ঘড়িটাকে আবার আমরা শুকনো করে নিয়েছিলাম। উই স্টার্টেড আউট, আমরা ঘুড়ি উড়ানো শুরু করেছিলাম। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, এবং পাখিটা এতটা উপরে উঠে গিয়েছিল যেন এই ঘুড়িটিকে দেখে মনে হচ্ছিল পাখি। পাখি ঠিক যেমন আকাশের দিকে উড়ে যায়, ঠিক সেইভাবে আমাদের ঘুড়িটা আকাশের দিকে চলে গিয়েছিল। দ্য ওয়াইন্ড ওয়াজ গ্লোরিয়াস, এবং বাতাস তখন মহিমান্বিতভাবে, অর্থাৎ যথেষ্ট পরিমাণে সাফিসিয়েন্ট বাতাস কিন্তু প্রবাহিত হচ্ছিল। গ্লোরিয়াস শব্দের অর্থ হচ্ছে মহিমান্বিত, এখানে সাফিসিয়েন্ট যথেষ্ট পরিমাণে বাতাস প্রবাহিত হচ্ছিল। অ্যান্ড ইট সোর্ড, ইট বলতে এখানে ঘুড়ি, এবং ঘুড়িটা সোর্ড অনেক উপরে উঠে গিয়েছিল। সোর্ড মানে হচ্ছে অনেক উপরে উঠে যাওয়া। অল অ্যাট এ ওয়ান্স, হঠাৎ, সেই সময়, তৎক্ষণাৎ। স্ন্যাপ, পরাত, অর্থাৎ ছিঁড়ে যাওয়ার শব্দ, মানে কোনো কাগজ বা কোনো কিছু ছিঁড়ে গেলে যেমন এক ধরনের পরাত শব্দ হয়, সেরকম ছেঁড়ার একটা শব্দ, পরাত শব্দ, মানে স্ন্যাপ অর্থাৎ পরাত একটা শব্দ উৎপন্ন হয়েছিল। অ্যান্ড দেয়ার ওয়াজ এ ক্লড, এবং সেখানে ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড, সুতোর টুকরোটাকে নিয়ে দাঁড়িয়েছিল ইন হিজ হ্যান্ড, তার হাতে। লুকিং ফুলিশ, এবং বোকা বোকা অবস্থায়, মানে ক্লড ঘুড়িটা উড়াচ্ছিল এবং হঠাৎ বাতাসের প্রচণ্ড হয়তো গতিটা বেড়ে গিয়েছিল, যার জন্য ঘড়িটার সুতো কেটে গিয়ে ঘড়িটা উড়ে চলে গেছে, এবং সে কিছুটা হতভম্ব হয়ে বোকা বোকা ভাব নিয়ে সে মানে কাটা সুতোটাকে হাতে নিয়ে, কর্ডটাকে নিয়ে সে দাঁড়িয়েছিল। লুকিং ফুলিশ, তাকে দেখে মনে হচ্ছিল সে যেন একটা বোকা। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, আমাদের ঘড়িটা কিন্তু আমাদের সেই প্রধান ভূখণ্ড যেখানে আমরা শীতকালে গিয়ে বসবাস করি, সেই মেনল্যান্ডের দিকে আমাদের ঘড়িটা কিন্তু উড়ে চলে গিয়েছিল। এরপরে থার্ড ইউনিট, অর্থাৎ ইউনিট 3 নিয়ে আলোচনা করছি। এ মান্থ লেটার, এ লেটার কেম ফর ফাদার। এ মান্থ লেটার মানে এক মাস পরে, এ লেটার মানে একটি চিঠি, কেম ফর ফাদার বাবার জন্য একটা চিঠি এসেছিল, মানে এক মাস পরে বাবার জন্য একটি চিঠি বাড়িতে এসেছিল। আফটার হি ফিনিশড রিডিং ইট, মানে এই চিঠিটা পড়া সম্পূর্ণ করার পর, মানে এই চিঠিটা আমার বাবা সম্পূর্ণটা পড়েছে, তারপর হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, মানে এই চিঠিটা পড়ার পর দেখা গেল যে বাবার চোখটা ছলছল করছে, অর্থাৎ বাবার চোখ জলে পরিপূর্ণ হয়ে গেছে। মানে এই চিঠিটা পড়ার পরে এমন কিছু ঘটনা হয়তো বাবা জানতে পেরেছে, যে ঘটনার পরিপ্রেক্ষিতে বাবা প্রচণ্ড দুঃখ পেয়েছে এবং বাবা কান্না করতে শুরু করেছিল এবং বলেছিল, ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকাম অফ ইউর কাইট, তোমরা কি জানো তোমাদের সেই যে ঘড়ি, সেই ঘড়িটার কি হয়েছে ঘড়িটার, তোমরা কি জানো? হি সেড, সে বলল। দেন হি স্যাট ডাউন, এ কথা বলার পরে বাবা কিন্তু বসে পড়ল, বিসাইড আস, আমাদের পাশে। অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি, এবং এরপরে সমস্ত গল্পটা আমাদের সামনে তিনি বর্ণনা করলেন। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, বাবার ছিল একটা ভাই এবং একটা বোন। হি হ্যাড কোয়ার্লড উইথ হিজ ব্রাদার,
মানে বাবা তার ভাইয়ের সঙ্গে কি করেছিল, কোয়ার্ড অর্থাৎ ঝগড়া করেছিল, অ্যান্ড লেফট হোম এবং বাড়ি ত্যাগ করেছিল। ইয়ার্স আফটারওয়ার্ডস মানে কয়েক বছর অতিক্রান্ত হওয়ার পরে, হি ফেল্ট মানে বাবা অনুভব করেছিল, সরি দুঃখ, মানে মানে ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বাবা বাড়ি ত্যাগ করেছিল এবং বেশ কয়েক বছর এইভাবে কেটে যাওয়ার পরে বাবার মনটা কিন্তু বাড়ির জন্য মানে ভারাক্রান্ত হয়ে উঠেছিল। হি ফেল্ট সরি এবং তিনি দুঃখ পেয়েছিলেন এবং বাড়ির জন্য তার মন খারাপ করছিল। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক এবং তারপর তিনি যখন বাড়িতে ফিরে আসলেন, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড এবং ফিরে এসে দেখলেন তার সে একমাত্র ভাই সে মারা গেছে। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার এবং যে বোনটাকে তিনি রেখে গিয়েছিলেন সেই বোনটাকে তিনি আর খুঁজে পাননি। বাড়ি থেকে কোথায় চলে গেছে, কোথায় আছে, কিভাবে আছে, কোনোটাই তিনি কোনো তল্লাশি তিনি করতে পারেননি। দ্য লেটার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার। এই যে বাবা চিঠিটাকে গ্রহণ করেছে, রিসিভ করেছে ইতিমধ্যেই, এই চিঠিটা আসলে এসেছে মানে তার বোন আন্ট ইস্থারের কাছ থেকে। মাদার অফ ডিক অ্যান্ড মিমি, ডিক এবং মিমির মা হচ্ছে আন্ট ইস্থার, আর আমার বাবার বোন, সেই আমার বাবার বোন আন্ট ইস্থার অর্থাৎ ডিক এবং মিমির মা আন্ট ইস্থারের কাছ থেকে অর্থাৎ বাবার বোনের কাছ থেকে এই চিঠিটা তিনি পেয়েছেন। She was a widow who lived 100 miles inland. উইডো শব্দের অর্থ হচ্ছে বিধবা, অর্থাৎ মানে আন্ট ইস্থারের স্বামী মারা গিয়েছে এবং ডিক এবং মিমিকে নিয়ে আন্ট ইস্থার অর্থাৎ বাবার বোন বসবাস করত 100 মাইল দূরে, মানে বিগ হাফমুন দ্বীপপুঞ্জ থেকে 100 মাইল দূরে মেনল্যান্ডের দিকে কিন্তু বসবাস করত। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উড, একদিন ডিক এবং মিমি যখন বনের মধ্যে খেলা করতে বেরিয়েছিল, দে ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম, এবং ডিক এবং মিমি খেলা করতে বেড়ানোর সময় ওই বনের মধ্যে একটা গাছের মক ডালে অর্থাৎ টপ অফ এ ট্রি, গাছের সবচাইতে উঁচু ডালে এই ঘড়িটা অর্থাৎ যে ঘড়িটা এই মানে কেটে চলে গিয়েছিল মানে ক্লডের কাছ থেকে, সেই ঘড়িটা উড়ে এসে এই গাছের উপরে এই মগডালে বেঁধে গিয়েছিল এবং এই ঘড়িটাকে দেখে ডিক অ্যান্ড মেমি কি করেছিল, ক্যারিড ইট হোম, এই ঘড়িটাকে গাছ থেকে পেড়ে নিয়ে এসে বাড়ি নিয়ে এসেছিল। হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট প্যাসড উইথ দ্য লেটার, যখন ডিক এবং মিমির মা দেখলো যে এই ঘড়িটাতে জোড়া লাগানো আছে একটা চিঠি, শি টার্ন পেল, এবং সেই চিঠিটা দেখে সে সম্পূর্ণ বিবর্ণ হয়ে গেছিল। মানে ডিক অ্যান্ড মিমির মা অর্থাৎ আন্ট ইস্থারের মুখটা ফ্যাকাশে বিবর্ণ হয়েছিল এই কারণেই, ইট ওয়াজ দ্য ভেরি লেটার, এটা হচ্ছে সেই প্রথম চিঠি, শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, এক সময় তার ভাইকে লেখা চিঠি, এটা ছিল সেই চিঠি। ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স নেম, ফিলিপা হলো তার মায়ের নাম এবং ক্লড হলো তার বাবার নাম। এখানে বিষয়টা অর্থাৎ এই রিলেশনগুলো পরিষ্কারভাবে বোঝা খুবই দরকার। আন্ট ইস্থারের ভাই বিগ হাফ মুন আইল্যান্ডের লাইট হাউসে চাকরি করতেন। এদের দুজনের বাবা হলেন ক্লড এবং মা হলেন ফিলিপা। অ্যাকচুয়ালি বাবার ও মায়ের নাম অনুসারে মানে আন্ট ইস্থারের ভাই তার 2 সন্তানের নাম রেখেছেন। ছেলেটির নাম রেখেছেন ক্লড লিথ এবং মেয়েটির নাম রেখেছেন ফিলিপা লিথ। এইভাবে এখানে পরস্পরের মধ্যে মানে সম্পর্কগুলো বোঝা খুবই দরকার। শি নিউ মানে শি বলতে এখানে আন্ট ইস্থারকে বোঝানো হয়েছে। আন্ট ইস্থার ব্যাপারটা বুঝতে পেরেছে। হু উই মাস্ট বি মানে আমরা কে, সেটা ওই ঘড়িতে পাওয়া ওই চিঠির মাধ্যমে সে উপলব্ধি করতে পেরেছে। সো সি স্যাট ডাউন, সুতরাং সে বসে পড়েছিল, অ্যান্ড রোড টু বিগ হাফ মুন, এবং সে চিঠি লিখেছিল বিগ হাফ মুনে। অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, বাবা এই চিঠিটাকে গ্রহণ করেছে। নেক্সট ডে
পরের দিন এই চিঠি পড়ার পর ফাদার ওয়েন্ট, বাবা চলে গিয়েছিল, অ্যান্ড ব্রট আন্ট ইস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। বাবা পরের দিন চিঠি পাওয়ার পরে সেই চিঠি পড়ে চলে গিয়েছিল সেই 100 মাইল দূরে অবস্থিত সেই ইনল্যান্ডে। সেখানে গিয়ে আন্ট ইস্থারকে এবং ডিক এবং মিমিকে সঙ্গে নিয়ে এসেছিল। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স, এবং এখন থেকে তারা এখানেই আমাদের সঙ্গে বিঘা দ্বীপপুঞ্জে থাকে। আন্ট ইস্থার ইজ এ ডিয়ার, মানে আন্ট ইস্থার আমাদের কাছে খুব প্রিয়। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস, এবং ডিক এবং মিমি এরা ছিল এতটাই আনন্দপূর্ণ, আমাদের সঙ্গে আমাদের সঙ্গে ওদের খেলা করা খুবই জমে উঠত এবং খুব জলি ছিল। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশন নাও। এখন আমাদের সবচাইতে ভালো ব্যাপার সেটা হচ্ছে এতদিন আমাদের এই বিঘাপন দ্বীপপুঞ্জে কোনো আত্মীয় ছিল না, আমরা দুজন ছাড়া, বাবার কোনো আত্মীয় ছিল না। এখন বাট উই হ্যাভ রিলেশন নাও, আমাদের এখন আত্মীয়তা আছে, আমাদের অনেক আমরা এখন 6 জন মিলে এই বিঘাপন দ্বীপপুঞ্জে বসবাস করি। এই হলো টোটাল টেক্সটির বেঙ্গলি অ্যানালাইসিস। আজকে আমি এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হবে অন্য ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তবে যাওয়ার সময় একটা কথাই বলবো, তোমরা যারা আমার এই চ্যানেলটিকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশান অন করে রাখবে, যাতে এই ক্লাস 10-এর ইংলিশ সাবজেক্ট সংক্রান্ত কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমার মোবাইলে পৌঁছে যায়। বেস্ট অফ লাক, ভালো থাকবে, সুস্থ থাকবে।